ইমাজিন করো, একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে, মাটি ফেটে যাচ্ছে, বিল্ডিংগুলো ধসে পড়ছে, সুনামি আছড়ে পড়ছে শহরের উপর। কোথাও পালানোর জায়গা নেই, বাঁচার কোনো উপায় নেই। এটাই ঘটতে চলেছে 2012 মুভির কাহিনীতে। নাসার বিজ্ঞানীরা বহু আগেই ভবিষ্যৎবাণী করেছিল পৃথিবীর শেষ দিন এসে গেছে। কিন্তু সত্যিই কি মানবজাতি ধ্বংস হয়ে যাবে, নাকি কারো কাছে আছে বেঁচে থাকার কোনো শেষ সুযোগ? এই মুভির এমন কিছু দৃশ্য আছে যা দেখলে তোমার বুক কেঁপে উঠবে। তো ভিউয়ার্স, তোমরা যদি চ্যানেলে নতুন হও তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো এরকমই এক্সপ্লেনেশন দেখার জন্য। তাহলে আর দেরি কেন, চলো ঢুকে পড়ি এই ধ্বংসযজ্ঞের গল্পে। একটি বৃষ্টি ভেজা দিনে ভারতে এসে পৌঁছায় মার্কিন ভূবিজ্ঞানী ডক্টর অ্যাড্রিয়াম হ্যামসলি। তিনি বিশেষ এক গবেষণার কাজে ভারতীয় বিজ্ঞানী ডক্টর সাতনামের সঙ্গে দেখা করতে আসেন। সাতনাম ছিলেন একজন অত্যন্ত প্রতিভাবান বিজ্ঞানী, যার সঙ্গে অ্যাড্রিয়ানের আগেও বেশ ভালো সম্পর্ক গড়ে উঠেছিল। সাতনাম অ্যাড্রিয়ানকে নিয়ে যান একটি গভীর তামার খনিতে, যেখানে এক অজানা রহস্য অপেক্ষা করছিল। সাতনাম অ্যাড্রিয়ানকে দেখান রাডার ফুটেজ, যেখানে স্পষ্টভাবে দেখা যায় যে প্রতিনিয়ত সৌর বিস্ফোরণের ফলে নিউট্রিনো কণা পৃথিবীতে আসছে। সাধারণত এগুলো নির্দিষ্ট মাত্রার মধ্যেই সীমাবদ্ধ থাকত এবং কোনো বৈদ্যুতিক প্রভাব ফেলত না। কিন্তু মাত্র 2 দিন আগে এক ভয়ঙ্কর সৌর বিস্ফোরণ ঘটে, যার ফলে আগত নিউট্রিনোগুলোর সংখ্যা ছিল রেকর্ড পরিমাণ এবং তাদের আচরণেও ব্যাপক পরিবর্তন এসেছে। এরপর সাতনাম তাকে আরেকটি কক্ষে নিয়ে যান, যেখানে একটি বিশেষ পানির ট্যাঙ্ক রাখা ছিল। এই ট্যাঙ্কটি মাটির আরও 6000 ফুট নিচে স্থাপিত, কিন্তু ট্যাঙ্কের ঢাকনা খুলতেই দেখা যায় পানি অস্বাভাবিকভাবে ফুটছে। সৌর বিস্ফোরণের মাধ্যমে আসা নিউট্রিনো মাটির গভীরে প্রবেশ করে ভেতরের পার্টিকেলের সঙ্গে বিক্রিয়া করছে, যার ফলে ভূপৃষ্ঠের অভ্যন্তরীণ তাপমাত্রা দ্রুত বাড়ছে। এই আবিষ্কারে অ্যাড্রিয়ান শঙ্কিত হয়ে পড়েন। তিনি বুঝতে পারেন এই পরিস্থিতি ভয়াবহ কিছু ইঙ্গিত করছে, আর এক মুহূর্ত দেরি না করে তিনি সরাসরি হোয়াইট হাউজের চিফ অফ স্টাফ কার্ল আনহাইজারের কাছে রিপোর্টটি জমা দেন। বিষয়টি বিশ্লেষণ করে কার্লো আতঙ্কিত হয়ে ওঠেন এবং সঙ্গে সঙ্গে প্রেসিডেন্টের কাছে গিয়ে পুরো বিষয়টি জানান। প্রেসিডেন্ট অবিলম্বে সিদ্ধান্ত নেন এটি নিয়ে G8 সম্মেলনে আলোচনা করবেন। তিনি বিশ্ব নেতাদের সামনে তুলে ধরেন আসন্ন বিপদের ভয়াবহতা। তিনি জানান পৃথিবীর অস্তিত্ব এখনও মারাত্মক হুমকির মুখে, তাই দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। একই সময়ে চীনেও বড় পরিবর্তন শুরু হয়। চীনা সরকার বিপদের গুরুত্ব অনুধাবন করে তিব্বতের কিছু অঞ্চলে বাস করা দুর্বল ও বৃদ্ধ লোকদের সরিয়ে নিতে শুরু করে। শুধু শক্তিশালী ও কর্মক্ষম ব্যক্তিদের সেখানে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়, যেন তারা জরুরি নির্মাণ কাজে অংশ নিতে পারে। এরপর কেটে যায় 2 বছর। 2012 সাল এসে উপস্থিত হয়, আর তখনই একটি ভয়ঙ্কর গুজব ছড়িয়ে পড়ে। বিশেষজ্ঞরা প্রাচীন মায়া সভ্যতার ক্যালেন্ডার বিশ্লেষণ করে জানতে পারেন 21শে ডিসেম্বর 2012 সালে পৃথিবীর শেষ দিন হতে পারে। মায়া সভ্যতার ভবিষ্যৎবাণী অনুযায়ী ওই দিন ভয়ঙ্কর সৌর বিস্ফোরণের ফলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। বিষয়টি আরও বিশ্বাসযোগ্য হয়ে ওঠে কারণ বিজ্ঞানীরাও দেখতে পান সাম্প্রতিক সময়ের সৌর বিস্ফোরণের মাত্রা অনেক বেশি বেড়ে গেছে। এরই মধ্যে ক্যালিফোর্নিয়াতে ঘটে এক শক্তিশালী ভূমিকম্প। ভূমিকম্পের ফলে মাটিতে বিশাল ফাটল তৈরি হয়, কিন্তু সবাই এটিকে একটি সাধারণ ঘটনা বলেই ধরে নেয়। এই ভূমিকম্পের ফলে জেগে ওঠেন জ্যাকসন নামের একজন লেখক। তিনি ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে রেডি হয়ে যান, কারণ আজ তার ছেলে মেয়েদের সঙ্গে বাইরে যাওয়ার পরিকল্পনা ছিল। জ্যাকসনের ব্যক্তিগত জীবন বেশ জটিল। তার স্ত্রী কেটের সঙ্গে ডিভোর্স হয়ে গেছে, আর কেট এখন তাদের সন্তানদের নিয়ে তার নতুন প্রেমিক গর্ডনের সঙ্গে থাকেন। তবুও মাঝে মধ্যে জ্যাকসন ছেলেমেয়েদের নিয়ে বাইরে সময় কাটানোর সুযোগ পান, তাই ঠিক সময়েই তিনি তাদের নিয়ে বেরিয়ে পড়েন। এদিকে জাপানেও একটি ভয়ঙ্কর ভূমিকম্প আঘাত হানে। তবে ভূমিকম্প সেখানে প্রায় স্বাভাবিক ঘটনা হওয়ায় কেউই আগাম বিপদের সংকেত বুঝতে পারে না।
অন্যদিকে প্যারিসের ন্যাশনাল মিউজিয়ামের পরিচালক এক গোপন সত্য উদ্ঘাটন করেন। তিনি এটি প্রকাশ করার জন্য সংবাদ সম্মেলনের আয়োজন করলেও সেখানে যাওয়ার আগেই তার গাড়িতে বিস্ফোরণ ঘটে এবং তিনি মারা যান। কিন্তু তার মৃত্যু যেন এক গভীর রহস্য হয়ে রয়ে যায়। এদিকে অ্যাড্রিয়ান মার্কিন প্রেসিডেন্ট থমাস উইলসনের কাছে গিয়ে জানান, তারা যে বিপদের পূর্বাভাস দিয়েছিলেন পরিস্থিতি তার থেকেও ভিন্ন রূপ নিচ্ছে। বিজ্ঞানীদের ধারণা ছিল ভূপৃষ্ঠের অভ্যন্তর সম্পূর্ণ গলে যাবে, কিন্তু বাস্তবে তা হয়নি। আবার টেকটনিক প্লেটেও তেমন কোনো বড় পরিবর্তন লক্ষ্য করা যায়নি। ফলে আগের পরিকল্পনা বাতিল করে নতুন করে গবেষণা করা প্রয়োজন। প্রেসিডেন্ট এ কথায় বেশ বিরক্ত হন এবং দ্রুত অ্যাড্রিয়ানকে গবেষণা শেষ করতে বলেন। ঠিক তখনই প্রেসিডেন্টের মেয়ে লরা সেখানে উপস্থিত হন এবং প্যারিসের মিউজিয়ামের পরিচালকের মৃত্যুর প্রসঙ্গে প্রশ্ন করেন। প্রেসিডেন্ট ব্যাখ্যা দেন যে তারা বর্তমানে একটি অত্যন্ত গোপন প্রজেক্টে কাজ করছেন, যেখানে 46টি দেশ বিনিয়োগ করছে। এই প্রকল্প সম্পর্কে কোনো তথ্য বাহিরে জানাজানি হওয়া উচিত নয়। এ কথা শুনে লরা বুঝতে পারেন হয়তো মিউজিয়ামের পরিচালক সেই গোপন তথ্য জেনে গিয়েছিলেন আর এজন্যই তাকে হত্যা করা হয়েছে। অন্যদিকে জ্যাকসন তার ছেলে মেয়েদের নিয়ে ঘুরতে যান ইয়েলোস্টোন পার্কে। এটি তার কাছে একটি বিশেষ জায়গা ছিল, কারণ আগে তিনি প্রায়ই এখানে তার প্রাক্তন স্ত্রী কেটকে নিয়ে আসতেন। কিন্তু এবার তিনি দেখতে পান পার্কের পরিবেশ অনেক বদলে গেছে। সেখানে গবেষণা চলছে আর পুরো এলাকা সেনাবাহিনীর কঠোর নিরাপত্তায় ঘেরা। জ্যাকসন ও তার সন্তানরা পার্কের কিছুটা ভেতরে যাওয়ার পরই ইউএস মিলিটারি ফোর্স এসে তাদের ধরে নিয়ে যায়। জ্যাকসন আশ্চর্য হয়ে যান, এখানে এত কঠোর নিরাপত্তা কেন? এরপর তাদের নিয়ে যাওয়া হয় মূল গবেষণা কেন্দ্রে, যেখানে অ্যাড্রিয়ান নিজেও উপস্থিত ছিলেন। জ্যাকসনের পরিচয় জানার পর অ্যাড্রিয়ান অবাক হয়ে যান। তিনি জানতে পারেন জ্যাকসন সেই লেখক যিনি ফেয়ারাল অ্যাটলান্টিস নামে একটি বই লিখেছেন। অ্যাড্রিয়ান তার লেখার ভক্ত ছিলেন। তিনি জ্যাকসনকে জানান এখানে এক বিশেষ ভূতাত্ত্বিক গবেষণা চলছে, তাই এটি সাধারণের জন্য উন্মুক্ত নয়। তাই সে দ্রুত তার সন্তানদের নিয়ে এখান থেকে চলে যায়। তো ভিউয়ার্স, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগতে শুরু করে তাহলে তাড়াতাড়ি চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলো। এরপর আদ্রিয়ান শাতনামের সাথে ভিডিও কলে কথা বলে এবং তাকে জানায় ইয়েলোস্টোনের ভূগর্ভস্থ উত্তাপের তথ্য পাঠানো হয়েছে শাতনামকে। শাতনাম এবং অন্যান্য গবেষকরা ডাটা অ্যানালাইসিস করার পর জানিয়েছেন পরিস্থিতি ক্রমশ অস্থিতিশীল হয়ে উঠছে এবং তারা যেখানেই দেখছেন একই সমস্যা দেখা যাচ্ছে। আদ্রিয়ানের ধারণা তাদের হাতে বেশি সময় নেই, তাই সেফ কোনো জায়গায় চলে যেতে হবে। শাতনামকে প্রস্তুত থাকতে বলে। আদ্রিয়ান নিজে গবেষকদের নিয়ে ইয়েলোস্টোন থেকে বের হয়ে যায়। অন্যদিকে জ্যাকসন যখন ইয়েলোস্টোন পার্ক ত্যাগ করে তখন এক পাগল লোক তার পথ আটকায় এবং গবেষণা নিয়ে কিছু প্রশ্ন করে। জ্যাকসন তাকে পাত্তা না দিয়ে বাচ্চাদের সঙ্গে চলে যায়। রাতের বেলা জঙ্গলে তাঁবু খাটানোর সময় জ্যাকসন একটি আরভি দেখতে পায় এবং সেখানে চার্লি ফ্রস্ট নামের এক রেডিও হোস্টের সাথে তার কথা হয়। চার্লি তাকে বলে পৃথিবীতে একটি মহাপ্রলয় আসছে এবং মায়া সভ্যতা এটি আগেই ভবিষ্যৎবাণী করেছিল। এই মহাপ্রলয় থেকে বাঁচতে কিছু বিশেষ জাহাজ তৈরি হয়েছে, কিন্তু সেখানে শুধু ধনী এবং প্রভাবশালী লোকেরা স্থান পাবে। জ্যাকসন চার্লির কথাগুলো গুরুত্ব দেয় না এবং সেখান থেকে বের হয়ে যায়, কিন্তু চার্লি তাকে সতর্ক করে যেন ইয়েলোস্টোন ছেড়ে চলে যায়। এদিকে কেট গর্ডন একটি সুপার শপে কেনাকাটা করার সময় এক বড় ফাটল দেখা দেয় এবং অনেক জায়গা ধ্বংস হয়ে যায়। কেট তৎক্ষণাৎ জ্যাকসনকে ফোন করে বাড়ি ফিরে আসতে বলে। জ্যাকসন বাচ্চাদের নিয়ে ক্যালিফোর্নিয়া যাত্রা শুরু করে। ইউএস সরকার সিরিয়াসলি পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে। প্রেসিডেন্টের উপস্থিতিতে অনলাইনে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে আলোচনার মাধ্যমে তারা জানায় পরিস্থিতি দ্রুত খারাপ হয়ে যাচ্ছে এবং তাদের হাতে মাত্র কয়েকদিন সময় রয়েছে। এদিকে জ্যাকসন গর্ডনের বাড়িতে পৌঁছানোর পর তার বস ইউরি ফোন করে তার বাচ্চাদের স্কুল থেকে রিসিভ করতে এবং এয়ারপোর্টে পাঠানোর নির্দেশ দেয়। জ্যাকসন যখন ইউরির বাচ্চাদের এয়ারপোর্টে পৌঁছায় তখন তারা তাকে জানায় তাদের কাছে বড় জাহাজের টিকিট রয়েছে, তাই তারা বাঁচবে, কিন্তু জ্যাকসনকে নিয়ে যাওয়া হবে না। জ্যাকসন এসব শোনার পর চার্লির কথাগুলোর সত্যতা উপলব্ধি করতে পারে। সে দ্রুত বিমানে উঠানোর জন্য পাইলটের সাথে ডিল করে এবং কেটকে ফোন দিয়ে দ্রুত প্রস্তুত হতে বলে।
হঠাৎ ভয়ানক ভূমিকম্প শুরু হয় এবং সব কিছু ভেঙে পড়তে থাকে। জ্যাকসন কেট এবং তার পরিবারকে গাড়িতে নিয়ে বের হয়ে যায়, কিন্তু পরিস্থিতি আরও খারাপ হতে থাকে। শেষ পর্যন্ত জ্যাকসন বিমানটি চালাতে সক্ষম হয় এবং তারা ক্যালিফোর্নিয়া থেকে উড়াল দেয়। পরে চার্লির কাছ থেকে আর্ক জাহাজে যাওয়ার ম্যাপ পেতে তারা ঝুঁকি নিয়ে ইয়েলোস্টোনের দিকে যাত্রা করে। সেখানে চার্লি তাদের ম্যাপটা দেয় এবং জ্যাকসন জানতে পারে চীনের উদ্দেশ্যে যেতে হবে। এদিকে আদ্রিয়ান এবং তার দল পৃথিবী ধ্বংসের সত্য জানিয়ে দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেয়, কিন্তু কার্ল জানায় মানুষকে এটা জানালে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। একদিকে প্রেসিডেন্ট জনগণকে সতর্ক করে এবং জানান তাদের যা সম্ভব ছিল তারা করেছে। জ্যাকসন এবং তার পরিবার লাস ভেগাসে পৌঁছানোর পর তারা সেখানে আরেকটি সংকটের মুখোমুখি হয়। তবে সকল দুর্যোগকে পার করে তারা শেষ মুহূর্তে প্রাণে বেঁচে যায় এবং এখন তাদের সামনে চীন যাওয়ার চ্যালেঞ্জ অপেক্ষা করছে। এখানে জ্যাকসনের সাথে ইউরির দেখা হয়, যিনি তার পরিবার নিয়ে সেখানে আটকে ছিলেন। ইউরির কাছে একটি বিশাল বিমান ছিল, তবে তার পাইলট একা বিমান চালাতে পারছিল না। তাই তারা গর্ডনকে জানায় যে যদি ইউরি বিমানটি নিয়ে চলে তাহলে গর্ডন সাহায্য করবে। ইউরি রাজি হয়ে চীনের উদ্দেশ্যে লাস ভেগাস থেকে উড়ে যায়। পথ চলতে চলতে জ্যাকসন ইউরিকে জিজ্ঞেস করে, তুমি বিমানটির টিকিট কত টাকায় কিনেছ? ইউরি জানায় প্রতি জন 1 মিলিয়ন ইউরো। এটি শুনে জ্যাকসনের মাথা ঘুরে যায়। যাই হোক, তারা চীনে পৌঁছানোর পথে হাওয়াই দ্বীপে ফুয়েল ভরার সিদ্ধান্ত নেয়। তবে সেখানে পৌঁছানোর পর দেখা যায় দ্বীপটি আগ্নেয়গিরির লাভায় ছেয়ে গেছে। ফুয়েল ফুরিয়ে যাওয়ায় পাইলট জানায় তাদের হাতে আর 18 মিনিট সময় আছে। সবাইকে সমুদ্রে ঝাঁপ দিতে প্রস্তুত হতে বলে। কিন্তু মেঘের মধ্যে বেরিয়ে আসার পর তারা দেখতে পায় বরফে ঢাকা পর্বত। তারা বুঝে যায় ভূমিকম্পের কারণে এমনটা হয়েছে। প্লেনে থাকা বিলাসবহুল গাড়ির মাধ্যমে তারা প্লেনটি ক্র্যাশ ল্যান্ডিং করার সিদ্ধান্ত নেয়। তবে দুঃখজনকভাবে পাইলট প্লেন থেকে বের হতে পারেনি এবং নিজের জীবন ত্যাগ করে বাকি সবাইকে বাঁচানোর চেষ্টা করে। এদিকে মিলিটারি তাদের উদ্ধার করতে আসে এবং ইউরি ও তার পরিবারকে গ্রিন পাস দেখানোর পর তাদের নিয়ে চলে যায়। অন্যদিকে কার্ল ও তার দল চীনে পৌঁছায় এবং এখানেই তারা জানে 3 নম্বর জাহাজের সাথে সমস্যা রয়েছে। কার্ল জানায় $1 বিলিয়ন দানকারীদের এবং জেনেটিক্যালি স্ট্রং ব্যক্তিদের জাহাজে তুলে নেওয়া হয়েছে। তবে আদ্রিয়ান এবং লরা জানায় যারা জাহাজ বানিয়েছিল তাদের জন্য কোনো স্থান নেই। আদ্রিয়ান ফোন পেয়ে জানতে পারে তার বন্ধু সাতনাম এখনও ভারতের নামপান প্লাটুতে আটকে আছে এবং পূর্ব দিক থেকে একটি বিশাল ঢেউ এগিয়ে আসছে। এরপর আদ্রিয়ান রাডার চেক করে জানায় তাদের হাতে মাত্র 28 মিনিট সময় আছে। অন্যদিকে জ্যাকসন এবং তার দল ট্রাক দেখে সাহায্যের জন্য দৌড়ে যায় এবং তারা তেনজিন নামক এক লেবারের পরিবারকে দেখতে পায়, যার সাহায্যে তাদের জীবনের শেষ মুহূর্তে বাঁচার উপায় পায়। এরপর সবাই তাদের নির্দিষ্ট স্থানে পৌঁছানোর পর তেনজিন তার ভাইয়ের সাথে তীব্র রাগ ও বিতর্ক শুরু করে। তেনজিনের ভাই একজন বৌদ্ধ সন্ন্যাসী, কারোর ক্ষতি করতে চায়নি। তবে তেনজিনের দাদি, যিনি ছিলেন এক বুদ্ধিমান বৃদ্ধা, তাদের পরামর্শ দেয় যে তারা একা যেতে পারবে না, বরং সবাইকে একসাথে নিয়ে যেতে হবে, কারণ পৃথিবীর সকল প্রাণীরই বাঁচার অধিকার আছে। বাধ্য হয়ে তেনজিন সবাইকে নিয়ে যেতে রাজি হয়। তারা সবাই সবার চোখ ফাঁকি দিয়ে আর্ক জাহাজের গোপন টানেল দিয়ে প্রবেশ করে। তেনজিন জানত যে এই পথটি সিক্রেট, কারণ সে এখানে আগেও কাজ করেছে। এদিকে তৃতীয় জাহাজে যাত্রীরা বুঝতে পারে যে তাদের জাহাজে কোনো সমস্যা হয়েছে, আর তাই তারা ভেবেছিল যে তাদের হয়তো ফেলে রেখে যেতে হবে। ফলে তাদের মধ্যে বিশৃঙ্খলা শুরু হয়। ইউরি, যিনি তাদের মধ্যে একজন, অন্যান্যদের নিয়ে ব্যারিকেড ভেঙে ভিতরে ঢুকে পড়ে। কিন্তু কার্ল আনহাইজার জাহাজের অধিকারী, তার নির্দেশ দেয় যে জাহাজগুলো চালু করা হবে, তবে বাহিরের মানুষদের সেখানে উঠতে দেওয়া হবে না।
সেজন্য জাহাজে দরজা বন্ধ করে দেওয়া হয়। এর ফলে অনেক মানুষ আতঙ্কে পড়ে এবং জাহাজে উঠতে চেষ্টা করে, কিন্তু অনেকেই নিচে পড়ে গিয়ে মারা যায়। এ সময় আদ্রিয়ানা, যিনি মানবতার পক্ষে ছিলেন, অ্যানাউন্সমেন্ট করে জানায় যে তারা একটি কঠিন সিদ্ধান্ত নিয়েছে, তবে সেটা এইভাবে বাহিরে পড়ে থাকা মানুষগুলোকে মরতে দেখার জন্য নয়। তার খুব কষ্ট হচ্ছিল। আদ্রিয়ান বলেছিল, যদি তারা এমন নিষ্ঠুরভাবে নতুন পৃথিবী শুরু করতে চায়, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম তাদের মুখে কি বলবে? এরপরে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা সম্মত হন এবং আর্ক জাহাজের দরজা আবারও খুলে দেওয়া হয়। মানুষগুলোকে উদ্ধার করে আনা হয়। তবে ইউরি তার সন্তানদের জাহাজে উঠাতে সক্ষম হলেও নিজে উঠতে পারেনি এবং নিচে পড়ে মারা যায়। একই সময়ে তেনজিন, জ্যাকসন ও বাকিরা কার্গো সেকশনে পৌঁছায়। তবে হঠাৎ দরজা খুলে যাওয়ায় তারা ব্যালেন্স হারিয়ে ফেললে তেনজিন এবং জ্যাকসন হাইড্রোলিক সিস্টেমের মধ্যে আটকে পড়ে। যদিও জ্যাকসন বেঁচে যায়, তবে গর্ডন মারা যায়। এরপর নতুন বিপদ দেখা দেয় যখন এক স্টিল কেবল দরজার গিয়ার থেকে আটকে যায়, যার ফলে দরজা বন্ধ করা সম্ভব হচ্ছিল না। ক্যাপ্টেন জানায়, যতক্ষণ হাইড্রোলিক সিস্টেমে আটকে থাকা কিছু বের করা না হবে, ততক্ষণ দরজা বন্ধ করা যাবে না। এই পরিস্থিতিতে আদ্রিয়ান যখন জানতে পারে যে কার্গো সেকশনে তেনজিন এবং তার পরিবার আটকা পড়েছে, সে দ্রুত সেখানে পৌঁছানোর চেষ্টা করে। কিন্তু সাগরের সবচেয়ে বড় ঢেউ তাদের দিকে এগিয়ে আসছিল। ঢেউটি জাহাজে আছড়ে পড়লে ব্যাপক ক্ষতি হয় এবং পানি ভেতরে প্রবাহিত হতে থাকে। একটা প্লেনও জাহাজে আঘাত করে। তবে শেষ মুহূর্তে জ্যাকসন এবং তার ছেলে নোয়া একসাথে কেবলটা বের করে আনতে সক্ষম হয়। ফলে দরজা বন্ধ হয়ে যায় এবং জাহাজের ইঞ্জিন চালু হয়। এতে জাহাজটা পর্বতের সাথে ধাক্কা খেলে বেঁচে যায়। পরে জ্যাকসন তার ছেলে নোয়াকে নিয়ে কার্গো সেকশনে ফিরে আসে এবং কন্ট্রোল রুমে উল্লাস হয়। 27 দিন পর মহাপ্রলয়ের পরে পৃথিবী আবার নতুনভাবে শুরু হয়। নতুন পৃথিবীকে সবাই উদযাপন করতে পারে এবং পৃথিবীর পরিবেশও এখন শান্তিপূর্ণ ছিল। এদিকে আদ্রিয়ান এক বিজ্ঞানীকে জানায় যে তারা স্যাটেলাইট ফুটেজ পেয়েছে এবং পৃথিবী আবার স্বাভাবিক হয়ে আসছে। সেই সাথে এক তথ্য জানানো হয় যে মাউন্ট এভারেস্ট ভেঙে গিয়ে এখন পৃথিবীর সবচেয়ে উঁচু জায়গা হয়ে উঠেছে দক্ষিণ আফ্রিকার ড্রাগেন্সবার্গ। এতে নতুন সভ্যতা শুরু হতে পারে। আর এখানেই এই মুভি শেষ হয়।